সংস্কারের নামে নির্বাচন পেছানো ঠিক হবে না, বললেন টুকু। পার্বত্য চট্টগ্রাম ও ভারত নিয়ে নতুন করে ভাবতে হবে, বললেন আমির খসরু। প্রত্যর্পণ হাসিনার মতো বিশ্বস্ত মিত্রকে হারানোর ঝুঁকি নেবে না ভারত। এবং সর্বশেষ জানাবো রাজনীতিতে ঐতিহাসিক মেরুকরণের বছর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সংস্কারের নামে নির্বাচন পেছানো ঠিক হবে না, বললেন টুকু। রিফর্মের নামে নির্বাচন পিছিয়ে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনাদের তো কোনো ম্যান্ডেট নেই। ইলেকশন দিন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি পার্লামেন্টে আলোচনা করবে কি কি সংস্কার করা দরকার। রিফর্মের নামে নির্বাচন পেছানো ঠিক হবে না। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আপনাদের আজকে এত সমস্যা হচ্ছে কারণ আপনাদের কোনো ম্যান্ডেট নেই। বিএনপির এই নেতা বলেন, প্রশাসনের প্রাণকেন্দ্রে আগুন লাগে, কোথায় আপনাদের গোয়েন্দা? এই সরকারের 4 মাস হয়ে গেছে, এখনো তেমন কোনো উন্নতি মানুষ দেখে নাই। তিনি আরো বলেন, সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। আপনারা সবার সঙ্গে নেগোশিয়েট করতে পারবেন না, এর জন্য রাজনৈতিক সরকার লাগবে। পার্বত্য চট্টগ্রাম ও ভারত নিয়ে নতুন করে ভাবতে হবে, বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে এখন পার্বত্য চট্টগ্রাম এবং ভারতকে নিয়ে নতুন করে ভাবতে হবে, আর্মিকে প্রস্তুত থাকতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরাপত্তার ব্যাপারে জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার প্রয়োজন, আর পররাষ্ট্র নীতি নিয়ে আমরা এখনও ঐকমত্যে পৌঁছাতে পারিনি। কূটনৈতিক কর্মকাণ্ডে এআই সহ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, কমিউনিকেশন টুলস আপডেট করতে হবে। তিনি বলেন, হিল ট্র্যাক বাংলাদেশের জন্য টাইম বোমায় পরিণত হচ্ছে। বাংলাদেশের একদিকের বর্ডার আরাকান আর্মির দখলে চলে গেছে, এটা একটি অশনি সংকেত। প্রত্যর্পণ হাসিনার মতো বিশ্বস্ত মিত্রকে হারানোর ঝুঁকি নেবে না ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের ফিরিয়ে দেওয়ার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। ভূ রাজনৈতিক কারণ এবং দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান উল্লেখ করে সম্প্রতি নয়াদিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে পাঠানো চিঠির বিষয়টি নিশ্চিত করেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কিন্তু এই চিঠি পেলেও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধ মেনে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে না ভারত। দেশটির প্রধান মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনাকে দীর্ঘ সময় ধরে নিরাপত্তা দিয়ে যাচ্ছে নয়াদিল্লি। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তার প্রত্যর্পণ নয়াদিল্লির জন্য একটি সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেছেন, মৌলবাদীদের বিরুদ্ধে দমন থেকে শুরু করে উপ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই ধরনের বিশ্বস্ত একজন মিত্রকে ত্যাগ করা একটি কৌশলগত ভুল হবে। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় দুই দেশের অপরাধীদের তারা পরস্পরের কাছে হস্তান্তর করবে, কিন্তু রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা এই চুক্তির আওতায় পড়বে না। দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বলছে, দুই দেশের প্রত্যর্পণ চুক্তিতেই পরিষ্কার বলা আছে, রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না। ফলে শেখ হাসিনার ক্ষেত্রেও নিশ্চয়ই সেই যুক্তিই প্রযোজ্য হবে। ভারতীয় কর্মকর্তারা বিশ্বাস করেন, ঢাকার দাবি মেনে নিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠালে এই অঞ্চলে ভারতীয় মিত্রদের কাছে একটি নেতিবাচক সংকেত পৌঁছাবে এবং দেশটির সঙ্গে অন্যান্য মিত্রদের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্মকর্তারা ইকোনমিক টাইমসকে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ নিশ্চিত করতে দিল্লিকে চাপ দিচ্ছে। ভারত এই ধরনের অনুরোধ সতর্কতার সঙ্গেই যাচাই করবে বলে আশা করা হচ্ছে। সেই কারণে এই প্রক্রিয়ায় কয়েক মাস সময় লেগে যেতে পারে। দিল্লিতে শেখ হাসিনার আশ্রয় নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। রাজনীতিতে ঐতিহাসিক মেরুকরণের বছর। নানা ঘটনার মধ্যে দিয়ে অন্যান্য বছরের ন্যায় স্বাভাবিকভাবে অতিবাহিত হচ্ছিল 2024। তবে হুট করেই দেশের রাজনীতির মেরুকরণে আসে ঐতিহাসিক পরিবর্তন, যা জায়গা করে নেয় 1971 সালে স্বাধীনতার পর সবচেয়ে আলোচিত বছর হিসেবে। কারণ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরশাসকের পতন হয়েছে এই বছরই। 2014 সালের 5ই জানুয়ারির একতরফা নির্বাচন ও 2018 সালের 30শে ডিসেম্বর রাতের ভোটের নির্বাচনের পর 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনটা ছিল আরও অগ্রহণযোগ্য।
এই নির্বাচনে দেশের প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে বেশিরভাগ দল অংশ না নেওয়ায় দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী বানায় দলটি। 7 জানুয়ারি নির্বাচনে 298টি আসনের মধ্যে 223টিতে জয়লাভ করে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা পায় 61টি আসন। মাত্র 11টি আসন পেয়ে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হয় জাতীয় পার্টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা ও ডামি নির্বাচন আখ্যায়িত করে বাতিলের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখে বিএনপি। সরকারকে অবৈধ দাবি করে দ্রুত পদত্যাগ ও অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করে দলটি। নির্বাচনের কয়েকদিনের মধ্যে কোনো পশ্চিমা দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানায়নি। এরপর 9 জানুয়ারি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছিল, বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে জয়ী হয়েছে। তবে হাজারো বিরোধী রাজনৈতিক কর্মী গ্রেফতার এবং নির্বাচনের দিনে বিভিন্ন জায়গায় নানা ধরনের অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। সংসদ নির্বাচনের পর বিভিন্ন আন্দোলন ঠেকাতে বিএনপির নেতাকর্মীদের আটক করে জেলে পাঠাতে থাকে তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দেশের কারাগারগুলোতে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীদের জায়গা হচ্ছিল না। সে সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 25,000-এরও বেশি নেতাকর্মীকে কারাগারে আটক রেখেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগপন্থী আমলাদের দুর্নীতি ও টাকা পাচারের তথ্য প্রকাশ্যে আসা চলতি বছরের মার্চের দিকে দেশের বিভিন্ন গণমাধ্যমে একের পর এক আওয়ামী লীগপন্থী আমলাদের দুর্নীতি ও টাকা পাচারের তথ্য গণমাধ্যমে উঠে আসে। তাদের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম উল্লেখযোগ্য। এসব বিষয় প্রকাশ্যে আসায় জনমনে আওয়ামী লীগ বিরোধী মনোভাব সৃষ্টি হয়। একই সঙ্গে দলটির সাধারণ নেতাকর্মীদের মনেও প্রশ্ন উঠতে থাকে। 2018 সালের মার্চে কোটা ভিত্তিক পদ কমানো, শূন্য পদে মেধাভিত্তিক নিয়োগ ও সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ উপেক্ষা করে 21শে মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা ব্যবস্থা বহালই থাকবে বলে ঘোষণা দেন। প্রতিবাদের অংশ হিসেবে সারা দেশে কয়েক হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে, মিছিল বের করে এবং মহাসড়ক অবরোধ করতে শুরু করে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত 75 জন আহত হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর শাহবাগ মোড় ও এর আশেপাশের এলাকা। 11 এপ্রিল শেখ হাসিনা কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেন। এরপর 3রা অক্টোবর সরকারের মন্ত্রিসভায় সরকারি চাকরিতে 9ম থেকে 13তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। 2024 সালের 5ই জুন মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারি দফতর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন। এতে ফের রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। গত 2রা থেকে 6 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংগঠিত হয় এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের সরকারি বিজ্ঞপ্তি পুনর্বহালের দাবিতে টিএসসি এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ করে। পরের কয়েকদিন দেশের অন্যান্য অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত 4 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 5 জুলাই হাইকোর্টের রায় বহাল রাখার সিদ্ধান্ত নেয়। পরদিন 6 জুলাই শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি ডাক দেয়। গত 14 জুলাই সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। সেদিন সন্ধ্যায় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বিতর্কিত মন্তব্য করেন। মন্তব্যে তিনি আন্দোলনকারীদের রাজাকারের সঙ্গে তুলনা করেন। এই মন্তব্যের পর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা স্লোগান দেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপর 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনে ছাত্রলীগ ও অন্যান্য ক্ষমতাসীন দলের কর্মীরা শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালায়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ও বাইরে আহত বিক্ষোভকারীদের ওপরও হামলা চালায়। সেদিন উভয় পক্ষের 3 শতাধিক মানুষ আহত হন। 16 জুলাই ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়। সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল খালি করতে বলা হয়।
সরকার 6টি জেলায় বিজিবি মোতায়েন করে। সেদিন শিক্ষার্থীরা ঢাবি ও রাবির অধিকাংশ হলের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে। এ ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। 18 জুলাই ব্র্যাক ইউনিভার্সিটি সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। 19টি জেলায় সংঘর্ষের ফলে সহিংসতায় কমপক্ষে 29 জন নিহত হয়। অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল চলাচল বন্ধ করা হয়। 19 জুলাই দিনব্যাপী সহিংসতায় কমপক্ষে 66 জনের মৃত্যু হয়, আহত হয় কয়েকশো মানুষ। এদিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 9 দফা দাবি ঘোষণা করেন, যার মধ্যে ছিল শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, কয়েকজন মন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পদত্যাগ করতে হবে, হামলায় জড়িত ছাত্রলীগ ও পুলিশ সদস্যদের শাস্তি দিতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে হবে। এদিন মধ্যরাত থেকে সরকার দেশব্যাপী কারফিউ ঘোষণা করে এবং সেনা মোতায়েন করে। 20 জুলাই কারফিউর প্রথম দিনে অন্তত 21 জন নিহত হয়েছেন। 23 জুলাই সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় 93% নিয়োগ মেধার ভিত্তিতে করার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা তা প্রত্যাখ্যান করে। গত 26 জুলাই পুলিশের গোয়েন্দা শাখা হাসপাতাল থেকে 3 সমন্বয়ককে তুলে নেয়। এদিন জাতীয় ঐক্য ও সরকার পতনের আহ্বান জানায় বিএনপি। 28 জুলাই দেশব্যাপী ও পুলিশের অভিযান চলমান ছিল। শুধু ঢাকাতেই 200টিরও বেশি মামলায় 2,13,000-এরও বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। মোবাইল ইন্টারনেট সচল হলেও বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। গত 30 জুলাই কোটা আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে দেশব্যাপী শোক পালনের আহ্বান জানায় সরকার। এই আহ্বান প্রত্যাখ্যান করে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটসহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।